সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা। মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্ত হন ঠিক ৪০ বছর পর। ২০১০ সালে আওয়ামী লীগ সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে এবং ২০১১ সালে চট্টগ্রামে সংগঠিত হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ ও নির্যাতনের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। বিফোর দ্য কেস বিগ্যান টিভিতে আর ইয়েতে অনেক ধরনের পিআর করছিল যে এরকম একটা কেস হবে। তখন আমার এখনো মনে আছে যে আই গট নার্ভাস যে আব্বার নাম কেন আসছে, কারণ আমরা কোনো সময় মানে আব্বাকে যে জড়াবে এইসব জিনিস এটা আমরা কোনো সময় ভাবতে পারিনি। তো এটা যখন টক শোতে যখন আসা শুরু করলো, আব্বার নাম আসা শুরু করলো, আই রিমেম্বার আব্বাকে আমি কয়েকবার জিজ্ঞেস করেছি, উনি হি ডিড নট টেক ইট সিরিয়াসলি, একদম আনপ্রিপেয়ার্ড ছিল। His signature identity was সবকিছু মেনে নিব, কিন্তু ভিন্ন দেশের গোলামি আমরা সহ্য করব না। বুঝলাম যখন ট্রাইব্যুনালটা গঠন হয়ে যায়, হঠাৎ করে আব্বার নাম ঢুকায় একটা বাস পুরানোর একটা কেসে। কি হয়, নর্মাল আইনে হয় যে প্রসিকিউশন মাস্ট প্রুভ দ্য কেস। এটা মানে পুরা জিনিসটা কিন্তু প্রসিকিউশনের উপরেই কিন্তু ভরটা থাকে, রেসপন্সিবিলিটি থাকে। কিন্তু আব্বার ফাইনাল জাজমেন্টে অ্যাপেলেট ডিভিশন থেকে বলেছে যে দ্য ডিফেন্স মাস্ট প্রুভ হিজ অ্যালিবাই। মানে ওই সময় যেহেতু তখন পাকিস্তানের ইয়েতে ছিল, পাঞ্জাব ইউনিভার্সিটিতে ছিল, আব্বার যেই ক্লাসমেট ছিল, আমরা ওদের সাথে আগে থেকে যোগাযোগ করে রেখেছিলাম যে আপনাদের কিন্তু আসতে হবে, বিকজ ইউ আর উইটনেসেস, আপনাদের আসতে হবে। ওরা তো সবাই পাকিস্তানে, সো তাদেরকে ভিসা দেয় নাই। আমরা ওখান থেকে যেই সার্টিফিকেট আনালাম, ডিউলি অ্যাটেস্টেড বাই পাঞ্জাব ইউনিভার্সিটির চ্যান্সেলর, রেজিস্ট্রার্স অফিস, এবং আমরা জানতাম যেইভাবে ওনারা যাচ্ছে ওদের থেকে আমরা ভিডিও পর্যন্ত নিয়েছি। স্কাইপের বিষয়টা ইট ওয়াজ রিয়েলি শকিং। এই যে অ্যাপ্লিকেশনটা আমি দেখতেছি এখন, আমাকে অলরেডি মেসেজ দেওয়া হয়েছে আর কি এসএমএস এ, আজকে যেটা দুইটা অ্যাপ্লিকেশন আপনি পাইছেন এর জন্য, দুইটা ফরেনার সাক্ষী। হ্যাঁ দেব না ওকে, এটা কিন্তু আপনি একটা লিখিত অর্ডার দিয়েন, তাইলে দেখি আমি পড়ে দেখি। আপনি পড়ছেন পুরোটা? আমি বিশেষ পড়েই নেই এখন বন্ধু। ট্রাইব্যুনালের জাজরা ওরা কিন্তু কোনো কাজ করছে না, দে আর জাস্ট সিটিং দেয়ার, জাস্ট আমাদেরকে ঠাকানো। বেলজিয়ামে বসে একজন ভদ্রলোক, উনি সব ডিকটেশন দিচ্ছে কিভাবে করে ট্রায়ালগুলো জাজমেন্ট করা হবে, এবং শেষমেশে দেখা গেল যে জাজমেন্টগুলো বেলজিয়াম থেকে এসেছে। হি ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দ্য হোল থিং। উনাকেই বেসিকলি দায়িত্ব দেওয়া হয়েছিল যে জাজমেন্টগুলো টেনে এনে টু হ্যাং এভরিবডি। তো জাজমেন্টটা যখন আসলো আর যখন বলল যে ইউ উইল বি হ্যাংড বাই রোপ আনটিল ইউ আর ডেড, এটা যখন বলে, আব্বা কিন্তু হি সেড ওয়ান থিং, হি সেড থ্যাংক ইউ। আমার ঢুকেই কিন্তু আব্বাকে দেখে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আব্বাকে দেখেই বলছে। আমার আব্বা আমার দিকে তাকায় বললো যে তোমার এই অবস্থা কেন? কেন কি হয়েছে? আমার চুল একেবারে দাড়ি টাড়ি। তো আমি বললাম না, শেভ করি নাই। বললো ইংরেজিতে, বলছে যে তুমি বাসায় যাবা, ইউ উইল শাওয়ার, ইউ উইল শেভ, you will look like a gentleman and you will bury me tomorrow.
অবশেষে ২১ নভেম্বর রাতের শেষ প্রহরে পরিবারের সঙ্গে শেষবারের মতো সাক্ষাৎ করার পর ২২ নভেম্বর ২০১৫ সালের ভোরে ঢাকা সেন্ট্রাল জেলে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আমরা যে জিনিসটা খুব ভালোভাবে বুঝে ফেলেছি যে সিদ্ধান্ত তো সরাসরি গণভবন থেকেই আসছিল। ওনার আদেশেই আব্বার থেকে লুকানো হলো যে তাকে আজকে রাত্রে হত্যা করা হবে। ওনার আদেশেই সিদ্ধান্ত নেওয়া হলো যে ওনাকে কোথায় দাফন করা হবে। আব্বার কিন্তু শেষ ইচ্ছাও পূরণ করা হয়নি। সবকিছুর পরে যখন দেখলো যে এখানে তো সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেও শেষ হচ্ছে না, নেক্সট জেনারেশনকেও ধরতে হবে। কারণ নেক্সট জেনারেশনের মধ্যে এখন আমাকে নিয়ে গেল, চেষ্টা করলো লিনিয়েজটা শেষ করে দেওয়ার জন্য। দু 2016 সালে আমি কোর্টে যাচ্ছিলাম। আমি আর আমার আম্মা দুজন একসাথে কোর্টে যাচ্ছিলাম। আমাদের একটা হাজিরা ছিল, পলিটিক্যাল মামলার কারণে রেগুলারলি যেতে হতো। কোর্টে যাওয়ার পথে বংশাল থানার সামনে আমরা ট্রাফিক লাইটে আটকা ছিলাম। তখন হঠাৎ করে আমার গাড়ি ঘেরাও করে ফেললো 7-8 জন মিলে। সবাই সিভিল ক্লোথসে ছিল, তবে ওদের স্ট্যান্ডার্ড যেই অস্ত্র ওটাও ছিল, আর কোমরের মধ্যে পিস্তল ছিল। মাইক্রোবাসের মধ্যে ঢুকলাম। গাড়িতে উঠানোর সাথে সাথে হাত ধরে আমাকে হ্যান্ডকাফ পরিয়ে দেওয়া হলো। আরও মনের মধ্যে বিশ্বাস তো বেড়ে গেল যে দিস ইজ ইট, এখন মেরে ফেলবে। টেনে আমাকে একটা রুমে নেওয়া হলো। রুমে নেওয়ার পরে এটা ছিল আমার এন্ট্রেন্স ইনটু আয়নাঘর। ইন্টারোগেশন শুরু হলো। প্রথমে আমাকে জিজ্ঞেস করা হলো যে আমি সিআইএর সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপরে জিজ্ঞেস করলো আমার রয়ের সাথে কোনো যোগাযোগ আছে নাকি না। তারপর আইএসআই, মানে এমন কোনো গোয়েন্দা সংস্থা বাকি ছিল না যাদের কথা আমাকে বলা হয়নি। তো আমিও, প্রশ্নগুলি ট্যারা ছিল, তো আমিও জবাব ট্যারা দেওয়া শুরু করলাম যে আপনারা আগে মাইন্ড সেট করে নেন যে আপনারা কি সিআই এর ব্যাপারে জানতে চান, না রয়ের ব্যাপারে জানতে চান, না আইএসআই। অবভিয়াসলি ওরা ওই মুডে ছিল না যে আমি তর্ক করবো আর তারা ওটা নিবে। মারধর শুরু হয়ে গেল। আবার উঠানো হলো, আবার বসানো হলো, আবার প্রশ্ন। আমি আবার আরো উত্তেজিত হয়ে যাচ্ছি। তখন আর একটু জোরে মার, হাতে মারছে, পিঠে মারছে। আমাকে দাঁড়া করালো। ওই যে কাপড় চেঞ্জ করেন। কাপড় চেঞ্জ করবো যে আমি পাঞ্জাবি খুললাম। পাঞ্জাবি খোলার পর বলছে না না আপনার কাপড়, সব কাপড় খুলতে হবে। আমি খাই তখন আমার বক্সেস পরা। ছবি তোলা শুরু করলো আমার। এর থেকে হিউমিলিয়েটিং কিছু আর হতে পারে না। আর তারাও ওখানে বলছে যে আরে আমরা তো খালি আপনার ভাইরাই আছে, অসুবিধা নাই। হাসাহাসি হচ্ছে। মানে আমার মেন্টালি আমাকে ব্রেকডাউন করার জন্য যা যা করার তারা সবই করেছে। আমার সবচেয়ে কষ্টের সময় আয়নাঘরে আমি আব্বার সাথে কথা বলতাম, ভিভিডলি আব্বার সাথে কথা বলতাম। নর্মাল কনভারসেশন, একদম হয়তো রিডিকুলাস মনে হবে, বাট আমার জন্য আমি আব্বাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে আমার পাশে বসা আছে। আমাকে হ্যান্ডকাফ পরানো হলো, ব্লাইন্ডফোল্ড করা হলো, আর জম টুপি পরানো হলো। এই জম টুপি যখন আমাকে পরানো হলো, আমার মনে হয় না আমার লাইফে আর এই ধরনের সিচুয়েশন কোনো সময় হবে যে মনে হবে যে আমি আসলে এমন, আমি দোজকে পৌঁছে গিয়েছি। কারণ জম টুপি থেকে রক্তের গন্ধ আসছিল, ঘাম আর রক্ত, তো একটা মেটালিক একটা স্মেল থাকে। তো এই জিনিসটা প্রত্যেক দিন যতবার বাথরুমে যেতে হবে এই জিনিসটা আমার ফেস করতে হতো। যতবার আমাকে ইন্টারোগেশন নিয়ে যাওয়া হচ্ছিল
বলে তো আর নিয়ে যায় না। আর জমটুপির আপনার মাথার মধ্যে খালি একটা জিনিসই থাকে যে জমটুপির সাথে আপনি কানেক্ট করবেন ডেথ। আমার এখনো মনে আছে প্রায় 1.5 মাস হয়ে গিয়েছিল কেউ আমার সাথে কথা বলেনি। তখন মাথায় তো একদম মনে হতো যে আমি কি কিছু বলে ফেললাম, আমি কিছু করে ফেললাম যেটার জন্য আমাকে এখন শাস্তি দেওয়া হচ্ছে। আসলে শাস্তিটা ছিল টর্চার, এটা ছিল রেস্ট। আমার জন্য ওটা উল্টা হয়ে গিয়েছিল। আমার মনে করতাম যে টর্চার করলে মনে হয় আচ্ছা ঠিক আছে, কোনো না কোনো ধরনের মানে মানুষের সাথে একটা ইন্টারাকশন তো হচ্ছে, ওই ইন্টারাকশনের অপেক্ষায় থাকতাম। আমার পায়ে আমার আব্বার কাবলি জুতা ছিল। এই যে লাইট বাল্ব যেটা অন থাকতো 2 দিন 3 দিন হয়ে গেছে এই লাইট অফ হয় না, আমি এই জুতা দিয়ে ওই লাইটটা ভাঙতাম, অন্ধকার হয়ে যেত। ওই অন্ধকারের মধ্যে কিছুক্ষণ ঘুমাতে পারতাম, চোখ খুলে দেখতাম যে বাতি আবার চলে আসছে। একদিন লাইট ভেঙে অন্ধকারে ঘুমিয়েছিলাম, চোখ খুলে দেখি যে ওই জুতা আর নাই। আমার থেকে ওই জুতা নিয়ে গেল, আমাকে রাবারের চপ্পল দেওয়া হলো। বাইরের দুনিয়ার সাথে আমার অথবা আমার পরিবারের সাথে যে কানেকশন ওই জুতাই ছিল। মন পুরোপুরি ভেঙে গেল যে পরিবারের সাথে আর কোনো কানেকশন নাই আমার জন্য এই লাইব্রেরি এখন আমার ফ্যামিলির জন্য সবচেয়ে ইমোশনাল রুম। আমরা যখন আব্বার সাথে কারাগারে দেখা করতে যেতাম, বেশি কিছু চেত না, খানা দানা ক্ষেত্রে এসব কিছু চেত না, বলতো যে বই এনে দেবা। আয়না ঘরে গিয়ে বুঝতে পেরেছি যে আসলে বইয়ের ভ্যালিউ কি। কিছু জানতাম না, কিছু বুঝতাম না। হঠাৎ করে দেখি সেলের ভিতরে লোকজন ঢুকে চোখ বাঁধলো, আবার 3 বার ব্লাইন্ড ফোল্ড করা হলো, জমটুপি পরানো হলো, হ্যান্ডকাফ পরানো হলো। কিন্তু প্রথমবারের মতো দেখলাম যে কে জানি আমার পা নিয়ে টানাটানি করছে। আমার ওই রাবারের স্যান্ডেল খুলে ফেলা হলো আর আব্বার জুতা পরিয়ে দেওয়া হলো। তখন বুঝলাম যে আচ্ছা এখান থেকে বাইরে নিয়ে যাবে। গাড়িতে ওঠানো হলো, আবার 2 সাইডে 2 লোক। তো একজন আবার কোমরের মধ্যে অস্ত্র ধরলো। সামনে যে লোক সে হাসাহাসি করছিল আর সে বলল যে কি ভয় লাগে? আমি প্রিপেয়ার্ড ছিলাম, না ভয় লাগে না। কেন? মেরে ফেললে আব্বার সাথে দেখা হবে, ছেড়ে দিলে আম্মার সাথে দেখা হবে, কেউ না কেউ অপেক্ষায় আছে। তো সে আবার হাসলো, হেসে পিছনের লোকে বলছে স্যার বলছিলাম না টাইগার টাইগার। আমাকে জিজ্ঞেস করা হলো যে আপনাকে যদি আমরা ছেড়ে দিই তাহলে আপনি কি করবেন? ও বলেছে পরিবারের সাথে থাকবো। রাজনীতি করবেন? রাজনীতি তো ফেরত চলে যাব। না, রাজনীতি করতে পারবেন না, আপনি বিদেশ চলে যাবেন। ট্রমা কেমনে করে একটা মানুষকে দুর্বল করে ফেলে, কেমনে একটা মানুষকে ভেঙে ফেলে, ওটা আগে বুঝতাম না, এখন বুঝি। মানুষ শুনলে মনে হবে যে আসলে পাগল হয়ে গেছি। গোসল করা আমার জন্য একটা বড় ট্রমাটিক জিনিস, কারণ ওই সেন্সেশন যে মাথার উপরে টপ টপ পানি পড়ছে, ওই জিনিসটা ফিল করলেই মনে হয় যে আমি আবার ফেরত আয়না করে চলে গিয়েছি। আমার সাথে আব্বার এটা লাস্ট ছবি, কারণ আব্বাকে হত্যা করার আগে মাসখানিক আগে আমরা যখন লাস্ট দেখা করতে যাই তো তখন কিছু ছবি তোলার সুযোগ হয়। লাস্ট কিছু আমরা ছবি তুলি। আমার আর আব্বার লাস্ট এটাই ছবি। আমার আব্বার অত বেশি ছবি নাই। আমার ওয়াইফ, অনেকজন তাকে এসে জিজ্ঞেস করেছিল
আমার পরে পরে শুনতে পেলাম অনেকজন বলছে কিসের অপেক্ষায় আছো, তোকে তো মেরে ফেলছে। কিসের অপেক্ষায় আছো, 5 মাস হয়ে গেছে, তোকে তো মেরে ফেলছে। বাট এখন বিশ্বাস করি যে দুনিয়ার যে সোলমেট বলে একটা জিনিস আছে না, কারণ ওর মন মানতো না, ও যে এখনো আছে, যতই বলুক না কেন, যেই বলুক না কেন যে ওকে মেরে ফেলছে, বলতো যে আছে আর আসবে। অপেক্ষা করেছে 7 মাস আমার জন্য। সিকিউরিটির জন্যে ওই আমার ওই একটা কুকুর, ও না থাকলে হয়তো আমি পাগল হয়ে যেতাম। যখন প্রথমবার বাসায় ঢুকি তখন ওই কুকুর আমার ওয়াইফের সাথে থাকতো। ও দেখে আমাকে চিনেনি। 10 মিনিট পরে পাগলের মতো গোল গোল ঘুরছে, আমি ওকে আর ছাড়ি না। ভয় লাগতো যখন দরজায় কোনো বেল বাজতো বা কেউ আসতো, ও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেত, দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতো আমাকে গার্ড করার জন্যে। আমার মানুষের উপর থেকে পুরোপুরি বিশ্বাস চলে গিয়েছিল। আমার যে এই পশু পাখিরাই ভালো, মানে ভালোবাসলে একদম মন থেকে ভালোবাসে, আর যদি পছন্দ না করে তো আগে থেকে বলে দেয় যে পছন্দ করি না। আমরা সকলেই একটা স্বপ্ন দেখেছিলাম যখন আমরা আয়নার ঘরে ছিলাম, বুলডোজারের সিটে বসে এই বিল্ডিংগুলোকে কীভাবে করে আমরা ভাঙবো, অন্যরা ভাঙবে না, আমরা ভাঙবো, যারা সার্ভাইভ করেছে এই টর্চার। কারণ এটাই হচ্ছে কি আসল কন্ট্রোল আমাদের জন্য, আমাদের রিকভারি হবে এটা থেকে। আশা করব যে এখন মানুষের মধ্যে ওই সাহসটা চলে আসবে যে আমরা এই জেন জি এদের থেকে যে শিক্ষাটা নিতে পারি যে প্রতিবাদ করো, সাহস দেখাও, দরকার পড়লে মাঠে নাম, দরকার পড়লে জান দাও, কিন্তু প্রতিবাদ করো।